to all present here, to all students, faculty members of Department of Philosophy, Durgapur Government College, and a warm welcome, hearty welcome to our respected speaker, Madam Professor Bonnie Shamunto, Assistant Professor, Department of Philosophy, Government General Degree College, PN Dash College, and she is from Department of Education. The topic of our speaker today is the ethics of Ramayana. And to just point out something, that this lecture is actually a part of our value added course, and the topic or the title of the value added course is Morality and Value Science Embedded in Indian Philosophical System. Now we have started from 19/4/2025, that is from April, and we'll be ending on 18/5/2025, that is tomorrow, May 2025. But yes, we have been talking about on various topics, like we have been talking about peace, global peace, ahimsa, etc. But today's topic, it holds equal importance and relevance to the main area of discussion. So I hope and I claim that today's lecture will be a very, very engaging session for the students. So ethics of Ramayana is perhaps the, what should I say, that the most, or the core area where we can think about on several relevant things. I will request madam that madam, আপনি যদি প্লিজ বাংলায় সকলের জন্য, সব স্টুডেন্টসদের জন্য আপনি যদি একটুখানি লেকচারটা বাংলায় দিতে পারতেন বা করেন, তাহলে খুব ভালো হয়, কেননা ছেলেমেয়েরা এখানে মোস্টলি বাংলাতে পড়ে। থ্যাংক ইউ। সো ma'am, the floor is yours. You may start your lecture, please. Thank you, madam. আমাকে দেখা যাচ্ছে? আপনাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, আপনি ভিডিও কি অন করেছেন? অন করেছি। না, ডিপিটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? ইয়েস। আচ্ছা, আমার ল্যাপটপে ভিডিও মোডটা অফ করেছি। আচ্ছা, তো আমি আজকে এখানে আমাকে একটা সুযোগ পেয়েছি স্টুডেন্টদের কাছে একটা বিশেষ বার্তা স্টুডেন্টদেরকে পাঠানো। তার আগে আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালকে অনেক ধন্যবাদ জানাই। ফিলোসফি ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় প্রধান ম্যাডামকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, এবং অন্যান্য যারা শিক্ষক রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছে এখানে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, বলার জন্য। হয়তো আমি সশরীরে ওখানে উপস্থিত থাকতে পারিনি, সেটার কারণ দূরত্বও হতে পারে, এবং বর্তমান সময় আমাদেরকে এই যে প্রযুক্তি এতটা কাছাকাছি এনে দিয়েছে, ফলে কি হচ্ছে যে আমরা সহজেই সবার কাছে পৌঁছতে পারছি। তো ম্যাডামকে অনেক ধন্যবাদ। ম্যাডাম আমার ইন্ট্রোডাকশন ছোট করে দিয়ে দিয়েছে। আমার নিজস্ব ইন্ট্রোডাকশন সেরকম আমি কি বলবো, আমি স্টুডেন্টদের কাছে আমি শুধু একজন টিচার, বন্ধু হতে পারি, এর বড় কিছু না। আজকে একটা গল্পের ছলে হোক, আমরা এমন একটা বিষয় বলবো, সেটা আমাদের বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদেরকে বোঝাতে হবে, এবং গল্পের ছলে অন্য উদাহরণের মাধ্যমে আমরা সেটাকে আজকে জানবো। এবং তোমাদের যদি কিছু বিষয় জানার থাকে, কিছু আইডিয়া শেয়ার করা থাকে, তোমরা সেটাও আমাদের সাথে ভাগ করে নিতে পারবো। কারণ আমরা এখানে এসেছি শুধুমাত্র স্টুডেন্টরা শুনবে আর শিক্ষকরা বলবে সেটার জন্য নয়। যা জ্ঞান বিতরণটা আমাদের দুপক্ষ হলেই ভালো হয়, টু ওয়ে প্রসেস হলে খুবই ভালো হবে।
তো সময়টা যেহেতু অনেকটাই কম, যত সময়টার মধ্যে আমি যেহেতু জিনিসটাকে আমি ব্যাখ্যা করব যতটা পারি, তো সেই জন্য আমি আমার বিষয়টাকে শুরু করছি। তো ম্যাডাম আমি স্ক্রিন শেয়ার করি, একটু দেখা যাচ্ছে কিনা আমাকে? ঠিক আছে, আমি বলছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি শো করছে? হ্যাঁ, শেয়ার হয়েছে। আচ্ছা, তো আজকে বর্তমানে আমাদের এনইপি যেটা রয়েছে, আমাদের যে শিক্ষানীতি বর্তমানে আমরা ফলো করছি, সেখানে আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যেটা বর্তমানে এখন ইন্ডিজেনাস নলেজ সিস্টেম হিসেবে নামকরণ করা হয়েছে, সেখানে আমাদের প্রাচীন শিক্ষাধারাগুলো, প্রাচীন কেবলমাত্র বলবো না, আসলে এর পরিধিটা এতটাই বিস্তৃত, শুধুমাত্র একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে একে ব্যাখ্যা করা সম্ভব নয় যে বেসিক্যালি আইকেএসটা কি। তো আমরা এখানে যে বিষয়টাকে আমরা আজকে রামায়ণ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের কাছে, তোমরা যদি মনে করো রামায়ণটা একটা মহাকাব্য, আমি সেটাও স্বীকার করে নেব। যদি বলো ইতিহাস, সেটাও সেটাও শিরোধার্য নামকরণে। কারণ আমাদের প্রধান কথা যে রামায়ণ আদৌ ইতিহাস না মহাকাব্য না একটা মাইথোলজি, আমরা সেই দ্বন্দ্বে না গিয়ে, যেহেতু আমাদের এই যে মহাকাব্য বলি বা ইতিহাস বলি, এটা আমাদের কাছে যে একটা বড় মানবীয় মূল্যবোধ এবং নৈতিকতা পরিবহন করে নিয়ে এসেছে, যেটা আমরা ছোটবেলা থেকেই বাবা মায়ের মারফত হোক, স্কুলে আমরা বিভিন্ন পাঠ্য বইয়ের মারফত হোক, এর বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহল হয়ে এসেছি। আমাদের কাছে কিন্তু রামায়ণ যেটা আমরা টিভিতে দেখি বা আমরা বিভিন্ন রকম সিনেমায় দেখেছি, তো সেক্ষেত্রে কি আমরা গল্পটাকে খুব ভালোভাবে উপভোগ করেছি, কিন্তু গল্পের ভেতরে চরিত্রগুলোকে যদি আমি অন্বেষণ করতে যাই, তাহলে আমি এর মধ্যে এক নৈতিকতার সমুদ্র খুঁজে পাব। তো আমি এখানে আমার যে বিষয়টা হচ্ছে যে এথিক্যাল ভ্যালুস ফ্রম দ্য রামায়ণে, তো রামায়ণে যেই নীতিগুলো, মূল্যবোধগুলো আমরা খুঁজে পাই, সেগুলো আমি আলোচনা করব। তো আমি আমার আলোচনা শুরু করছি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রামায়ণে বহু চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তার প্রধান চরিত্রের মধ্যে আমরা কাকে দেখতে পাই? রামকে। তো আমরা তাকে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে তিনি কতটা এথিক্যাল ছিলেন, তিনি কতটা মরাল একজন ব্যক্তিত্ব ছিলেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা দেখতে পাই, রামের ক্ষেত্রে মূল বিষয়গুলো তার ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছিল, তার জীবনের সাথে, তার চিন্তা ভাবনার সাথে, এগুলো হচ্ছে কি ধর্ম, প্রধান হচ্ছে ধর্ম। তো ধর্মের মধ্যে আমি এখানে যদি ধর্মকে আমি এখানে পরে ধর্ম বিষয়টাকে নিয়ে আমি আলোচনা পরবর্তীকালে করছি। তো আমরা সম্পূর্ণ গল্পটাই হচ্ছে গল্প বলছি, যে বিষয়টাকে ঘটনা বলি বা গল্প বলি, হিস্ট্রি বলি বা মহাকাব্য বলি, যেটাই বলি না কেন, তো আমরা সম্পূর্ণ রামকে কেন্দ্র করেই বিভিন্ন চরিত্র বা তার কার্যাবলী, তিনি কিভাবে মানুষকে দেখেছেন বা তার কর্তব্যগুলো কিভাবে জড়িয়ে রয়েছে, সেগুলো আমরা ব্যাখ্যায়িত করা হয়েছে বা আমরা শুনে এসেছি বা এখনো শুনছি বিষয়গুলো। তো এখানে যে তার কাছে তিনি মানে প্রথম তাকে যেটা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, তিনি একজন আইডিয়াল রাজা হিসেবে। তো তার কাছে ধর্মটা ছিলই প্রধান। তো তিনি মানে তাকে সবসময় আমরা এটা দেখেছি যে তার যে দৃঢ় যে সংকল্প, তিনি সর্বদা এটা পালন করে চলেছেন, তিনি সংকল্পে সর্বদা অটল ছিলেন। কিভাবে, কেমন করে আসছে, আমি সব আসছি।
তিনি সত্যের পথে ছিলেন এবং ন্যায়ের পথে ছিলেন, এবং তার কার্যের মধ্যে সবসময় মরালিটি মানে নৈতিকতা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো তিনি বনবাসে যাওয়ার পরেও তার একটা পরিস্থিতি, যেখানে একটা বনের দুর্গমতা রয়েছে, যেখানে খাদ্য, বাসস্থান বা জীবনযাপনের জন্য খুবই সংগ্রামপূর্ণ একটা সময় তাকে কাটাতে হয়েছে। সেই রকম পরিস্থিতিতেও তিনি তার দায়িত্ব তিনি সততার সাথে পালন করেছেন, এবং তিনি সমস্ত রকমভাবে নীতিগতভাবে নিজের জীবনকে পরিচালিত করেছেন। এই দিক থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের সবসময় কর্মের প্রতি মনোযোগ করা উচিত। আমরা বর্তমানে কি হয়, আমরা সবসময় না একটা এক্সপেকটেশন, না আমাদের এটা স্বাভাবিক, আমরা সবকিছুর পিছনে একটা এক্সপেকটেশন কিন্তু একটা জুড়ে দিই। আমরা ভাবছি কি আজকে আমি একটা কুকুরকে খাওয়াচ্ছি বা একটা বিড়ালকে খাওয়াচ্ছি বা একটা গরুকে খাওয়াচ্ছি বা একটা গরিব মানুষকে আমি কিছু দান করছি, আমি ভাবছি কি এই দানটা করলে হয়তো ভগবান আমাকে কি করবে, আমাকে কোনো না কোনো দিক থেকে হয়তো প্রোটেক্ট করবে বা আমারও ভালো জিনিস আমার জন্য রেখে দেবে, বা আমি এর তুলনায় এর বিনিময়ে আমি কিছু পাবো। কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি হয়, দাঁড়াও 1 মিনিট, এমনি শো করছে তো, পিপিটিটা শো করছে তো? পিপিটিটা দেখা যাচ্ছে ম্যাডাম, আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, নেটওয়ার্ক আমি আসলে দুটো অন করতে চাইছি না, কি অনেক সময় নেটওয়ার্কের ইস্যু হতে পারে তো, এবং ঠিক আছে, হ্যাঁ অসুবিধা হবে না। ঠিক, এছাড়া আমাকেও দেখা যাচ্ছে এবং পিপিটিকেও দেখা যাচ্ছে। স্টুডেন্টদের কনসেন্ট্রেশন অনেক সময় ব্রেক করতে পারে, অনেক সময় আমার মুখের দিকে হতে পারে। আমি চাইছি তারা পিপিটির দিকে তাকাক। ঠিক আছে, আমি অন করে দিলে কি ভালো হয়? যেটা আপনার সুবিধা মনে হবে, তবে পিপিটিটা পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে আর আপনাকে শোনাও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো কর্ম আমরা যদি এখানে আমরা আরেকটা বিষয় আমরা বলতে পারি যে ম্যাডামরা ফিলোসফি ডিপার্টমেন্টে তোমরা স্টুডেন্টরাও রয়েছে, ম্যাডামরাও রয়েছে, তো আমার ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। আমরা ফিলোসফির বিভিন্ন ভারতীয় দর্শন যে চিন্তাভাবনাগুলো আছে, সেখানে আমরা কর্মবাদ চিন্তাধারার সাথে আমরা পরিচিত। তো এখানে যেটা আমি বললাম, মানে আমরা সাধারণ মানুষ, তো দিনের শেষে আমরা এখানে স্টুডেন্টরা রয়েছে, খুবই অল্প বয়সী ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে না কথাগুলো না যদি আমরা বইয়ের ভাষায় না বলে যদি মানে আমাদের স্বাভাবিক জীবনযাপনের সাথে যদি তাদেরকে রিলেট করতে পারি না, আমার মনে হয় তাদের কাছে অনেক বেশি বোধগম্য হবে। তো আমাদের কি হয়, আমরা কোনো রকম আশা আকাঙ্ক্ষার দ্বারা তাড়িত হয়ে অনেক সময় আমাদের যে বিভিন্ন কাজগুলো আমরা করে থাকি, হ্যাঁ, কিন্তু আমাদের রামায়ণ শেখাচ্ছে কি যে কর্ম তুমি করো, ঠিক আছে। মহাভারত শেখাচ্ছে কি কর্ম, কিন্তু ফল লাভের আশা তুমি করো না। তুমি অবশ্যই যেটা ফল পাবে, কিন্তু ফল লাভের আশায় যদি তুমি কোনো কর্ম করো, সেই কর্মের কোনো মূল্য থাকে না। তাই আমাদের কর্ম করতে হবে। এবার রামায়ণে এই জায়গাটাকে তো ভীষণই গুরুত্ব দিয়েছে যে প্রধান দায়িত্ব, যেখানে আমি এখানে রামকে ডিনোট করছি, রামকে ব্যাখ্যা করছি, তিনি তার কর্মটার ওপর অধিক ফোকাস করেছেন। এর যে ফল, এর ফলটা কিন্তু আমাদের এই ইহজীবন এবং পরবর্তী জীবন অবধিও বাহিত হয়ে থাকে। আমি যদি ভালো কাজ না করি, তার ফলস্বরূপ আমার ইহজীবনটাও ভালো হবে না এবং পরবর্তী জীবনেও তার প্রভাব দেখতে পাবো। তাই আমাদের এই চিন্তাধারা আমাদের সবসময় এই বিষয়ে উৎসাহিত করে যে আমাদেরকে সবসময় ভালো কাজ করতে হবে, কারণ এই ভালো কাজ আমাদের কি করছে, আমাদেরকে তার বিপরীত ফল পাবো না। সবসময় তার একটা ভালো ফল, অবশ্যই ভালো ফলের আমি বলেছি আশঙ্কা করতে নেই। ভালো কর্ম করলে না শিক্ষার্থীদের মধ্যে বলো, জীবনে প্রত্যেকটা মানুষের মধ্যে না একটা স্যাটিসফ্যাকশন আসে দিনের শেষে, যে আমি কাউকে কিছু করতে পেরেছি। আমি মানব হিসেবে, আমি একজন মানুষ হিসেবে আমার একটা
মূল্য স্থাপিত করতে পেরেছি যে আমার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ যে পৃথিবীতে আসে না একটা উদ্দেশ্য নিয়ে, তাকে না বড় করা হয়, বাবা মা তাকে বড় করেন, তাকে একজন মানুষের মতন গড়ে তোলেন, শিক্ষকরা তাকে সঠিক পথ দেখান, তার জ্ঞান ভান্ডার গড়ে তোলেন, তাকে একজন মানুষ তৈরি করেন। সেক্ষেত্রে আমাদের প্রধান একটা কর্তব্যই হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স, একজন প্রকৃত হিউম্যান রিসোর্স হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া। তাই আমার পড়াশোনা, আমার সমস্ত রকম শিক্ষা দীক্ষা জ্ঞান সেখানে ব্যর্থ হয়ে যায় যদি তার আমি প্রকৃত ব্যবহার না করতে পারি। তাই আমি বড় হয়ে, আমি বলতে এখানে আমি স্টুডেন্টদের কথা বলছি এবং আমার এখানে সকলের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। আমি বড় হয়ে আমি যেটা জানি বা বুঝি, আমি যদি এটা কর্মে পরিণত না করি বা আমি কিছু না করি, আমি দিনের শেষে যদি বাড়িতে চুপচাপ বসে থাকি, তার পৃথিবীটা, তার সময়টা সেখানেই থেমে যায়। এক এক সময় মনে হয় না, সারাদিন ধরো বাড়িতে ছুটি আছে, কলেজ নেই, বাড়িতে আছি, তখন মনে হয় কি দূর, আজকের দিনটা ভীষণ বোরিং কাটছে। আচ্ছা, তার থেকে কলেজ থাকতো, একটুখানি সময় বন্ধু বান্ধবদের সাথে আমি সময়টা কাটাতাম, কিছু জানতাম, কিছু শিখতাম, সেটা। তাই আমাদের সময়েরও কোনো অপচয় হয় না। তাই আমাদের কি করতে হবে, আগামী জীবনে কর্মের ওপর গুরুত্ব দিতে হবে, ফলটার ওপর না। ফল তুমি তোমার কর্মের ওপরই নির্ভর করছে। তুমি ভালো পড়াশোনা করে পরীক্ষা ভালো করে দিলে ফলটা তো তুমিই পাবে। টিচাররা পড়াশোনা না করে আসলে বকাবকি করে, কারণ করে তোমার কর্মটা ঠিক করার জন্য। আমি যদি কর্মটা ঠিক না করি তাহলে আমি তার ভালো ফল পাবো না। তাই কর্ম আমাদের জীবনে ততটাই ইম্পর্টেন্ট, এবং এটাও ঠিক যে আমি সঠিক কর্ম করলে আমি সঠিক দিকে যেতে পারবো। তাই এই রামায়ণের মাধ্যমে আমাকে কি বলছে, যে আমাকে ভুল কাজ থেকে সরে এসে সঠিক পথ অবলম্বন করার বলছে, যেটা আমরা রামের চরিত্রের মাধ্যমে জানতে পারি। এবার আমি এখানে আসছি রামের কিছু নীতিগত কিছু এক্সাম্পল হিসেবে এখানে আমি বলছি আসছি। তো আমরা ধর্ম, এখানে রামের ধর্ম বলতে কি বোঝাচ্ছি, ডিউটি, তার কাজ, তার দায়িত্ব, এগুলো এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তার রাইটাসনেস, তার এখানে কি হচ্ছে, তার ধর্মনিষ্ঠতা, ন্যায়নিষ্ঠতা এবং তার নৈতিকতা। তো আমরা আরেকটা দিকে যে দেখতে পাচ্ছি রামের ধর্মনীতির মধ্যে, তার মধ্যে সত্যতা, এমনকি যেটা আমি একটু আগেই বললাম বনবাসের সময়। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। এবার এখানে আমি একটা ছোট্ট রামায়ণের গল্প বলতে চাই। এবার হচ্ছে যে যখন দশরথ রামকে জানালো, যে এবার দশরথ রামকে জানানোর আগে আরেকটু ছোট ঘটনা বলে দিই। কইকেয়ী দশরথের থেকে দুটো বরের প্রত্যাশা করেছিল। সেটা কি কারণে, একবার যুদ্ধের সময় কইকেয়ীর বাবা নিজেও খুব পণ্ডিতজ্ঞ ছিলেন এবং কইকেয়ী নিজেও খুব একজন, মানে শুধুমাত্র রানী হিসেবে তার একজন রাজ পরিবারে তার স্থান নেই, তিনিও মহিয়সী একজন নারী ছিলেন, তিনিও ভীষণ বিদ্যাবান ছিলেন এবং তিনি দশরথের সবচেয়ে প্রিয় রানী ছিলেন। তিনি একবার দশরথকে যুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন। দশরথ তার এই কাজের জন্য তাকে বলেছিল দুটো তুমি বর চাও। তখন কইকেয়ী বলেছিল আমার এখন সময় নেই, আমি যখন দরকার তখন চাইব। এবার কইকেয়ী দশরথকে এই দুটি বর যখন চেয়েছিলেন এবং তার কথা মনে করিয়ে দেন যে আপনি বলেছিলেন যে এই দুটো বর চাই, আমাকে চেয়েছিলেন, মানে দুটো বর চাও, যেটা কি চাও আমার কাছে দুটো বলো। তো কইকেয়ী বলেছিল সময় আসলে আমি এটা বলে দেবো, এবং সেটারই সময় এসেছে, মনে করিয়ে দিলাম আপনাকে। তো সেক্ষেত্রে এবার আমি বেশি ব্যাকে যাচ্ছি না, কার চিন্তাধারার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে, প্রভাবিত হয়ে বা আদার যে বিষয়গুলো আছে এর সাথে রিলেটেড, যেহেতু সময় কম আমি বেশি বর্ণনায় যাচ্ছি না।
ওই কি তখন প্রথম যে বরটা চায় যে হচ্ছে ভরতকে সিংহাসনে বসানো হোক। এবার এই সময় কিন্তু রাম কিন্তু তখনও রাজা হননি। রামের অভিষেক হওয়ার, করোনেশন হওয়ার আগে, রাজ্য অভিষেক হওয়ার আগেই এই বর দুটি চাওয়া হয়েছিল দশরথের থেকে। নেক্সট হচ্ছিল রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো। এবার দশরথ খুব স্বাভাবিক, এটা যে কেউ অবাক হওয়া এবং দুঃখ পাওয়ারই কথা। এইটা রামকে জানিয়েছিলেন এবং সেই সময় দশরথ বলেছিলেন যে আমিও প্রতিজ্ঞাবদ্ধ, আমিও এর থেকে কিন্তু বিচ্যুত হতে পারবো না। এবার তোমরা বলতে পারো যে রাম এখানে বারণ করতেই পারতো যে আমি যাব না বনবাসে, আমি এটাই অ্যাকসেপ্ট করব। কারণ কেন বলছো এটা? তখন দশরথ বলেছিল তুমি এটা ইগনোর করতে পারো অথবা আমাকে বন্দি করে নাও, বন্দি করা হোক। আমি আমার এই কথা যে দিয়েছি সেটা থেকে তো আমি চ্যুত হতে পারবো না। তাহলে তিনি যেটা পালন করছিলেন, দশরথ তার নিজের জায়গা থেকে রাজধর্ম পালন করছিলেন, রাজা হিসেবে পালন করছে। আজকে যদি রাম যদি দশরথের কথা মেনে না নিতেন, যিনি পরবর্তীকালে রাজা হতে চাইছিলেন, বা দশরথ কইকেয়ীর কথাটা যদি অস্বীকার করতেন বা তিনি সেইটাকে গ্র্যান্ট না করতেন, তখনও হতো কি প্রজাদের কাছে কি একটা প্রতিমূর্তি হয়ে দাঁড়াতো তার রাজা, যারা কথা রাখতে পারে না। তাহলে তার এইটাও তো একটা হচ্ছে এথিক্যাল জায়গা, যে আমি প্রজাদের কাছে, যে এটা রাজার একটা ডিউটি, রাজার এটা ধর্ম। তো দশরথ যার ধর্মের দিকে যেরকম তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এখানে রামও তিনি তো তখনও রাজা হননি, রাজার আজ্ঞা পালন করাই তার ছিল সেই সময়কার ধর্ম, সেই সময়ের ধর্ম। এবং তিনি তার লক্ষণও তার সাথে যে গিয়েছিলেন, তিনি লক্ষণের জায়গায় আমি লক্ষণ আসবো, সেটা পরে আসবো, এবং তিনি সেই জায়গাটা নিশ্চল ছিলেন যে আমি এই বনবাসের এটা আমি স্বীকার করে নিচ্ছি। এর সাথে দুটো বিষয় আরো বলার আছে। কি বিষয়? তিনি আগামী দিনের বা ভাবি রাজা ছিলেন, যেহেতু সেই জন্য তার শুধু অভিষেকটা বাকি ছিল, যাতে এই অযোধ্যায় কোনো রকম ভাবে অরাজকতার সৃষ্টি না হয়। কারণ তার রাজ্যাভিষেকের কথা ছিল। সেই সময় তিনি বললেন যে ভরতকে ডেকে আনা হোক। এটা হচ্ছে আমি সমস্ত বাল্মীকি রামায়ণের উদাহরণের ভিত্তিতেই বলছি। ভরতকে ডেকে আনা হোক যতটা শীঘ্র সম্ভব। এবং তিনি এমনই ভাবি রাজা হিসেবে তিনি এতটাই ন্যায়নিষ্ঠবান ছিলেন, তিনি যে 14 বছর যে অরণ্যে চলে যাবেন, বনবাসে চলে যাবেন, এই 14 বছরের সমস্ত বেতন তিনি যত কর্মচারী ছিলেন আগামী 14 বছরের বেতন তিনি দিয়ে গেছিলেন। তাহলে রাজা হিসেবে ন্যায়নিষ্ঠতা তার কর্তব্য, এটা পালন করা। তো আমি স্টুডেন্ট হিসেবে বা আমরা শিক্ষক হিসেবে আমাদের নিজেদের, আমি একজন শিক্ষক, আমার নিজের ডিউটির প্রতি একটা এথিক্যাল জায়গাগুলো আছে, তার বিচ্যুতি আমি করতে পারি না। সেটা আমার অত্যন্ত কর্মের সাথে যুক্ত। আমার আমার ছাত্রকে ছাত্ররা নিয়ম করে সময় কলেজে আসবে এবং নিজের টাইম ম্যানেজমেন্ট শিখবে, শ্রদ্ধা করবে বিদ্যালয়ের প্রতি বা মহাবিদ্যালয় কলেজের প্রতি, শিক্ষকদের প্রতি, নিজের শিক্ষার প্রতি, অভিভাবকের প্রতি তার শ্রদ্ধা, তার ভালোবাসা, তার মূল্যবোধ গড়ে তোলাটা অত্যন্ত দরকার। এবং একজন শিক্ষার্থীরও এই এথিক্যাল ন্যায়নিষ্ঠতা বজায় রাখাটাও গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা অনেক পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমি সব শিক্ষার্থীদের বা আমি সব শিক্ষকদের ক্ষেত্রে বলছি না, মূল্যবোধের ক্ষেত্রে কিন্তু কিছু আমরা পরিবর্তন দেখেছি। এখন অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে স্টুডেন্টরা হোক, তার নিজের যে প্রধান কর্তব্য
আমি বলি কি, আমি সবসময় কলেজে কথা বলি, তোমরা তো এত টাকা পয়সা দিয়ে কলেজে ভর্তি হয়েছে, তার মূল্যটা বুঝবে না? এবং সেই টাকাটা কারা দিচ্ছে? তার বাবা মা, তার পরিশ্রমের দ্বারা তার সন্তান যাতে পড়াশোনা করে উঠতে পারে। তাহলে আমাদের মূল্যবোধের জায়গাটা, আমাদের সেই সততা, নিষ্ঠা, শ্রদ্ধাবোধ শিক্ষার প্রতি দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। ফলে আমাদের আজকে শিক্ষার্থীদের হয় তাদের পরীক্ষায় ফল খারাপ হচ্ছে, বা তাদের শিক্ষা থেকে নিজেদেরকে একটা বিচ্যুতি তৈরি করে ফেলছে। এটা সব শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি বলছি। আমাদের এই ভ্যালু বা মরাল এডুকেশন আজকে যে আমরা শেখাচ্ছি, কেন শেখাচ্ছি? এটা সমস্ত মানুষের ক্ষেত্রে। আজকে আমাদের ভ্যালুটা কমে যাচ্ছে বলে আমরা সমাজে দেখছি না কত অরাজকতা হচ্ছে। একটু দাঁড়াচ্ছি, আশেপাশে পুজো হচ্ছে, তো আওয়াজটা সে বন্ধ হোক। তো আমরা আজকে যে বর্তমানে এথিক্যাল জায়গাগুলো, মূল্যবোধগুলো আজকে হারিয়ে যাচ্ছে বলেই আজকে সমাজে আমরা এরকম অরাজকতাগুলো দেখতে পাচ্ছি। আমাদের তো একটা এডুকেশনাল ইনস্টিটিউট তো হচ্ছে একটা মিনিয়েচার অফ এ সোসাইটি, আমরা সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। সেখানে বিভিন্ন সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে ছেলে মেয়েরা আসছে, তাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড আলাদা। তো আমার সমাজকে আমি কালচার অ্যান্ড এথিক্স শেখানোর আগে আমি এই স্টুডেন্টদের শেখাবো, কারণ এই স্টুডেন্টরাই পরবর্তীকালে এই সমাজে গিয়ে সেটাকে ঠিক করে গড়ে তুলতে পারবে সমস্ত দিকে। আমি কোনো রকম ভাবে অন্য কোনো চিন্তাধারার সাথে আমি বলছি না, বললে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি আগে কি বলবো, আমি একজন মানুষ হিসেবে আমার আগামী দিনের প্রজন্ম যাদের অনেকটা দায়িত্ব নিয়ে আমার এই কর্মে আমি নেমে পড়েছি, তাদেরকে সঠিক মূল্যবোধটা জাগরিত করাই আমাদের শিক্ষকদের কাজ। তাই আমি বলি যে নিজের ডিউটি, নিজেকে সততা, ন্যায়নিষ্ঠভাবে আদর্শ জীবন যাপন করাটাই হচ্ছে প্রকৃত অর্থে ঠিক। দিনের শেষে আমি কম খাই, কিন্তু আয়নায় দিনের শেষে আমি নিজেকে দেখে পারবো যে আমি কাউকে ঠকিয়ে বা কাউকে প্রতারণা করে বা আমি নিজের কথার মূল্য না দিয়ে বা আমি সঠিক কাজের প্রতি না থেকে আমি জীবনযাপন করে চলেছি। নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার হচ্ছে এখানে কি বলছে, ট্রুথ আর ইন্টিগ্রিটি, সত্যতা, সততা। আচ্ছা, এখানে প্রথমত আমি দুটো ক্ষেত্রে আলোচনা করব। প্রথমে আসছি রামের বিষয়। রাম কি ছিলেন? একজন প্রকৃত অর্থে অনেস্ট লোক ছিলেন, তিনি সর্বদা সত্যের পথে থাকতেন। এমনকি তিনি কৈকেয়ী যে বরটা চেয়েছিলেন দশরথকে, তিনি ওটাকেও অমান্য করেননি, যেটা তিনি করতে পারতেন। এবং তিনি একজন গ্রেট পার্সোনালিটি, একজন মহান ব্যক্তিত্ব হিসেবে শুধু তার নিজের মর্যাদাটা রাখেননি, তার বাবার মর্যাদা, কৈকেয়ী তো তার মা ছিল, মায়ের মর্যাদা তিনি বজায় রেখেছিলেন। তিনি প্রকৃত অর্থে একজন প্রকৃত সৎ ব্যক্তি এখানে আমরা দেখতে পাই। দেখো, রামায়ণ নিয়ে যদি আলোচনা করতে পারি, এখানে কিন্তু অনেক ডিলেমা আমরা কিন্তু দেখতে পাবো, অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো আমি এখানে আচ্ছা, তো সরি, তো আমরা এখানে অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো নিয়ে আমরা দেখতে পাবো, সেটা আমি দূরে রাখছি। আমি যতটা পারছি কন্ট্রোভার্সিয়াল জায়গাগুলো যদি মনে হয় সেখানে এক্সপ্লেনেশন দরকার আমি করে দেবো। তো আরেক দিক থেকে আসছি, আমরা এখানে ট্রুথ আর ইন্টিগ্রিটির জায়গা আসলে আমি সীতাকেও আমি এখানে বিশেষ বিবেচনা করব। তিনিও কিন্তু তার চিন্তাধারার সাথে, রাম যখন বনবাসে গেছিলেন, একজন প্রকৃত দৃঢ় চেতা নারী হিসেবেই তিনি একজন রাজকুমারী ছিলেন। তিনি একটা বহৎ ইশাকু বংশের তিনি একজন রানী ছিলেন, মানে কি বলে, আগামী দিনের ভাবী রাজার রানী, মহারানী হতে চলেছিলেন। সেক্ষেত্রেও কিন্তু তার বনবাসে যাওয়াটা তিনি নাই যেতে পারতেন, কিন্তু তার যে নিজের ঐকান্তিকতা বা তার নিজের সততা, তার হাজবেন্ডের প্রতি একনিষ্ঠতা,
তাকে কি করেছে, তিনি এই কাজ করেছিলেন। এবং আমরা নিজেরাও ভবিষ্যৎ আমরা দেখেছি যে তিনি তার হাজবেন্ডের প্রতি কতটা লয়াল ছিলেন, সেই নিষ্ঠার দিক থেকেও তিনি কি করেছিলেন, অগ্নি পরীক্ষা দিতেও তিনি পিছপা হননি। তো আমরা লয়ালটি অ্যান্ড ডিভোশনের ক্ষেত্রে আসছি। লয়ালটি আর ডিভোশনে এখানে আমরা 3টে চরিত্রকে বিশ্লেষণ করতে পারি। এক হচ্ছে লক্ষণ, এক হচ্ছে ভরত, আর একটা হচ্ছে হনুমান। তো লক্ষণের চরিত্র আমাদের কি দেখাচ্ছে? লক্ষণের আমাদের কি করছে, তিনিও রামের সাথে বনবাসে গিয়েছিলেন এবং তিনিও সেই এক কমফোর্ট লাইফ তিনিও ত্যাগ করে তিনি কি করছেন, ভাইয়ের প্রতি ভ্রাতৃত্ব, মানে তার মধ্যে যে ভাইয়ের প্রতি ভালোবাসার জন্য তিনি কি করেছিলেন, তিনি চলে গিয়েছিলেন। তাহলে তার কাছেও সেটা ধর্ম, তার জ্যেষ্ঠের প্রতি সততা, মানে সৎনিষ্ঠ থাকা, ভালোবাসা। তো এই দিক থেকে আমরা এথিক্যাল পয়েন্টটা কি পেলাম? তো এই যে ব্রাদারলি লয়্যালটি, এই আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা বর্তমানে নিজের মানুষদের সাথে, বা আমরা একজন স্টুডেন্ট হিসেবে বা টিচারদের হিসেবে, বা আমার নিজের নিকট আত্মীয়দের সাথে আমরা কি হয়, আমাদের সেই বর্তমানে অনেক বেশি কি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এই সম্পর্ক জায়গাটা আমাদের কোথায় দেখিয়ে দেয় যে আমাদের একে অপরের প্রতি যে বিশ্বাস, শ্রদ্ধা, এগুলো থাকা দরকার। সরি। নেক্সট ভরতের ক্ষেত্রে যে কি হয়েছিল, তাকে সিংহাসন অফার করা হয়েছিল বসার জন্য, তিনি কি রিফিউজ করেছিলেন। তিনি কি করেছিলেন, তার পরিবর্তে তিনি তার যে জ্যেষ্ঠ ভ্রাতার দুজোড়া, মানে যেটা হচ্ছে তোমার কি বলে, ওটাকে কি বলে, খড়ম, যাই হোক, সেটা কি করেছিলেন, তার সিংহাসনে, তার জুতোটাকে সিংহাসনে রেখে দিয়েছিলেন এবং পুজো করতেন। এবং তিনি এটাও এতটাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে রাম 14 বছর পর এসে তিনি সিংহাসনে বসবেন, যদি তিনি 14 বছর কমপ্লিট হওয়ার পর যদি না আসেন, তিনি অগ্নিতে নিজেকে বলিদান দেবেন। সরি, আমি এথিক্যাল জায়গাগুলো আরো আসছি বলে আমি কিছু চরিত্রগুলো যেহেতু বললাম বর্ণনা করব, যেখানে আমার এথিক্যাল জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা আসছি হনুমানের ডিভোশনের জায়গা, যেটা আমি লয়্যালটি আর ডিভোশনে আমি সব চরিত্রগুলো একবার করে বলবো। আবার তিনি নিজেও অনেক শক্তিবান হয়েও তিনি সবসময় স্বার্থপরহীনতা ভাবে কাজ করে গেছেন। তার জীবনের মার্গই ছিল ভক্তি ছাড়া তিনি কোনো দিকেই যাননি। তাই শ্রদ্ধা, ভক্তি এটাও আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, জাস্টিস অ্যান্ড ফেয়ারনেসের ক্ষেত্রে আমরা দুটো বিষয় আলোচনা করব। আমি সবই ছোট ছোট করে ছোঁয়ার চেষ্টা করছি। রাম কোনোদিনও ন্যায়নিষ্ঠতা এবং হচ্ছে ফেয়ার জিনিসটা কোনো রকম ছল নয়। এবার যারা এখানে রামায়ণ পড়েছে সেখানে তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। কি প্রশ্ন জাগবে বলছি। রাম কোনোদিনও কোনো রকম ভাবে তিনি এমন কোনো কাজ করেননি যেটার মধ্যে কোনো আনফেয়ার কিছু বিষয় থাকে। যখন রাম রাবণের যুদ্ধ হয়, একটা সময় যুদ্ধ হওয়াকালীন অনেকবার রাবণ তার কি হয়েছিল, অস্ত্র তার হাত থেকে অস্ত্রচ্যুত হয়েছিলেন তিনি। অনেক সময় তার এই যুদ্ধে যেমন হয় অস্ত্র তার হারিয়ে যাওয়া। তো সেই মুহূর্তে কিন্তু রাম তার সাথে যুদ্ধ করেননি, কারণ যুদ্ধের একটা নিয়ম আছে, নিরস্ত্র ব্যক্তিকে কোনো রূপ আক্রমণ করা যাবে না।
নেক্সট আরেকটা ফেয়ারনেসের কথা বলি, বালি এবং সুগ্রীবের একটি ঘটনার দ্বারা। এবার তোমরা সবাই জানো বালি বা বালি যেটাই বলো না কেন পিছন থেকে রাম মেরেছিলেন। তা সেক্ষেত্রে আমরা বলি এখানে রামের সততা কি? যুদ্ধে তো এরকম কোনো কথাও নেই যেখানে ব্যক্তিকে পিছন থেকে মারা হবে, কিন্তু এখানে একটা কথা আছে, বালিও কিন্তু রামকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন। এবার বালির বিষয়টা বলি, বালি এমন একজন মানে যোদ্ধা ছিলেন, ভীষণ পরাক্রমী ছিলেন। তিনি একটা বরদান পেয়েছিলেন যে তার সাথে যে লড়তে আসবে, যে সামনে আসবে, তার অর্ধেক শক্তি তার মধ্যে চলে আসবে। এটা তো একটা বিষয় ছিল। তখন বলল যে রামকে বলল বালি যে আপনি তো এত সততা নিষ্ঠার সাথে ধর্মের সাথে চলেন, তাহলে আপনি আমাকে পিছন থেকে মারলেন কেন? তখন রাম বলেছিল, হ্যাঁ এটা সত্য যে আমি তোমাকে পিছন থেকে আঘাত করেছি, কিন্তু আমার থেকেও তুমি হচ্ছ পাপী। কেন পাপী বলেছে? সরি, একবার ম্যাডাম আপনি একটু জল খেয়ে নিন, আপনি একটু জল খেয়ে নিন, তারপরে ম্যাডাম আমার টাইম লিমিটটা কত? তাহলে দ্রুত বলবো। অ্যাকচুয়ালি 7টা পর্যন্ত আছে, পুরো সময়সীমাটা মানে 6টা থেকে 7টা। এবার যেহেতু ওরা 10 মিনিট তো আমরা পরেই শুরু করতে পারলাম, ফলত ওটা 6:15, 7:20 পর্যন্ত আমরা। ঠিক আছে, আমি যতটা পারছি একটু শেষ করে দেবো। আসলে ছোট ছোট অনেক বিষয়গুলো ঢুকে থাকে তো, যেগুলো ব্যাখ্যা না করলে ওদেরকে বোঝানো যাবে না। আচ্ছা, তো সুগ্রীব একবার কি হয়েছিল, এক রাক্ষস, রামায়ণে বাল্মীকি রামায়ণের প্রেক্ষিতে আমি বলছি, তো এক রাক্ষস কি হয়েছে যে রাক্ষসের সাথে বালি আর সুগ্রীবের যুদ্ধ হচ্ছিল, সেই রাক্ষস গেছে মানে দৌড়চ্ছিল, দৌড়তে একটা গুহায় ঢুকে যায়। এবার বালিও সেই গুহায় ঢুকে যায়, সুগ্রীব ঢোকেনি, সে অপেক্ষা করছে, অনেক দিন ধরে অপেক্ষা করছে। তো সুগ্রীব যখন না আসেনি যখন, তখন কি হয়েছিল, বালি তখন ভাবলো যে সুগ্রীব হয়তো আর আসবে না। সেই সময় ওই যে বানর সমাজে তখন কি হয়, সুগ্রীবের যে স্ত্রী ছিলেন তিনি সেই স্ত্রীকে বিবাহ করেন। এবার পরবর্তীকালে বালি যখন একটা সময় আসে, তখন ভাবে কি যে সুগ্রীব এটা ইচ্ছাকৃত করে করেছে এবং তার স্ত্রীকে সে বিবাহ করেছে, কিন্তু তিনি এটা স্ত্রীকে কিন্তু কোনো জোরপূর্বক করেনি। ওদের ওখানে কি হচ্ছে, তার যাতে তার পরিবারটা, বালির পরিবারটা যাতে প্রোটেক্ট থাকে, সেই উদ্দেশ্যে সুগ্রীবের সাথে বালির স্ত্রীর বিবাহ দেওয়া হয়। কিন্তু কি হয়, তখন সুগ্রীব বালির ওপর চড়াও হয় এবং বালির স্ত্রী যিনি হচ্ছে সুগ্রীবের স্ত্রী, তার নাম হচ্ছে রুমাকে জোরপূর্বক কিন্তু সুগ্রীবের থেকে নিয়ে নেয় এবং সুগ্রীবকে পুরো রাজ্যচ্যুত করে। তো সেক্ষেত্রে রামের এখানে এক্সপ্লেনেশন হচ্ছে যে আমি যে পাপ করেছি, আমার থেকেও বড় পাপী হচ্ছে তুমি, কারণ হচ্ছে পরস্ত্রী, সে জোরপূর্বক ভাবে তুমি তাকে তার মানে ইচ্ছার বিরুদ্ধে তুমি যে কাজটা করেছো, সেই এটা সেটা হচ্ছে আরো বড় মহাপাপ। তো সেক্ষেত্রে আমি এই জন্য বলছি যে রামের এখানে যে ফেয়ারনেস, সে কিন্তু তার এই যে বালিকে পিছন থেকে অস্ত্র তীর দ্বারা হত্যা করলো, সেটাও কিন্তু একটা বালি নিজে প্রচন্ড পরাক্রমশালী হওয়া সত্ত্বেও তিনি অন্যায়টা করেছেন, কিন্তু রাম তিনি পরাক্রমশালী ছিলেন কিন্তু তিনি অন্যায়টা করেননি।
তিনি বলছেন আমি আমার থেকে তুমি বড় পাওয়া পাবি। তার যুদ্ধের মধ্যেও তিনি সততা বজায় রেখেছেন। লিডারশিপের ক্ষেত্রে বলি, আমরা একটা রামের লিডারশিপটা আমরা কিছুটা জেনেছি বা আগামী পরবর্তী অল্প করে আমি বোঝাবো। রাবণের ক্ষেত্রে আমরা কি বলতে পারছি, রাবণ কিন্তু হচ্ছে তিনি নিজের, আমরা জানি যে তাকে দশানন বলা হচ্ছে। এখানে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা আছে, আদৌ তার 10টা মাথা ছিল কিনা। বাল্মীকি রামায়ণ অনুযায়ী যেখানে বলা হচ্ছে হনুমান যখন প্রথম লঙ্কায় যায় তখন রাবণ শুয়েছিল, সেখানে ব্যাখ্যা করা হচ্ছে তাকে একটাই মাথা আছে, তার 10টা মাথা ছিল না। কিন্তু যখন সে সিংহাসনে বসতো, সিংহাসনে তখন তার 10টা মাথা আর হাতও অনেকগুলো থাকতো। তো এক্ষেত্রে এটা অনেকে বলতো যে তার 10টা রকম গুণ ছিল বলে তাকে দশানন বলা হচ্ছে। সে যাই হোক, তো এক্ষেত্রে রাবণের ক্ষেত্রে আমরা কি দেখছি, এই যে একটু আগে বললাম যে আমরা লিডারশিপের যে বিষয়টা রামের সম্পর্কে, এখানে একজন রাজা হিসেবে যেটা রাম নিজে যে ধর্মটা পালন করে এসছেন, রাবণ কিন্তু তার জীবনে তিনি একজন রাজা হয়েও কিন্তু তার জীবনের সেই সততা নিষ্ঠা তিনি পালন করেননি। তিনি তার এথিক্যাল জায়গাগুলো মেনটেন করেন। তিনি কি দ্বারা পরিচালিত হয়েছেন, তিনি তার অহংকার, তিনি তার লোভ, তার হচ্ছে যে কি বলে, তিনি সবচেয়ে বড় অন্যায় করেছেন যে পরস্ত্রীকে তিনি জোরপূর্বক তিনি জায়গায় নিয়ে গেছেন। তাহলে তার নৈতিকতার এখানে যে ডাউনফলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে জেন্ডার এথিক্স আমরা দেখতে পাচ্ছি, রোল অফ ওমেন। এখানে দুজনের নাম আমরা দেখতে পাচ্ছি। এখানে দুটো জায়গা আমরা দেখতে পাবো। এক হচ্ছে সীতার চরিত্র, আমরা যেখানে দেখতে পাই তার যে জায়গা, আমরা বুঝতেই পারি যে তিনি কতটা দৃঢ়চেতা একজন নারী ছিলেন। তার জীবনের একটা অন্যতম গুণ বা বৈশিষ্ট্য বা এথিক্যাল জায়গা হচ্ছে তার মধ্যে সততা, তার মধ্যেও ছিল একটা ফেয়ারনেস, তিনিও লয়ালটি ছিলেন, তিনি সত্যের ভাবে চলতেন, ইন্টিগ্রিটিও তার মধ্যে ছিল, এবং তিনি অতীব একজন তিনি কি বলে দৃঢ়চেতা নারী ছিলেন। আরেকটা যে আমরা চরিত্রে তিনি তার ছেলের কথা ভেবে তিনি ওই জিনিসটা চেয়েছিলেন, কিন্তু অনেক সময় আমাদের অনেক ইচ্ছা ডিজায়ারও অনেক সময় তার ফলস্বরূপ আমাদের অনেক কিছু ভোগ করতে হয়। তাই আমরা এমন বিষয়ের প্রতি নিজেকে আসক্ত করব না যেটা আমার জীবনেই হচ্ছে কাল নেমে আনে। তাই কইকেয়ী যে জিনিসটা চেয়েছিল, তিনি কি হলো, ভরত রিফিউজ করলো এবং তিনিও কিন্তু সুখে থাকেনি। তিনি পরবর্তীকালে দশরথকেও হারালেন, দশক পুত্র শোকে তিনিও দেহ অবসান ঘটালেন। তাহলে কি হলো, ফলটা কি ভালো পেল না। এবং রেসপেক্ট ফর অল লাইফ যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা রামায়ণে আমরা এখানে কি দেখেছি, যে রাম সেতু নির্মাণের সময় এখানে কারা করেছিল, বানর সেনা ছিল। এবং এই বানর সেনার মধ্যে আমরা অনেক মানে দেখতে পাই, জটায়ুকে দেখতে পাই, হনুমানকে জটায়ু তো তিনি মারা গিয়েছিলেন, যাই হোক সীতাকে বাঁচাতে গিয়ে, যেখানে জটায়ুকে যাদের দশরথের বন্ধু হিসেবে গণ্য করা হতো, তাকে যথারীতি সৎকার করা হয়ে থাকে রীতিনীতি মেনে। কতটা ভাবো, জটায়ু তিনি একজন কি ছিলেন, জটায়ুকে একজন কি বলে প্রকৃতিরই একটা অংশ ছিলেন। এমনকি রাম সেতু নির্মাণের সময় অনেক কাঠবিড়ালিও সেই সময় ওখানে ছিল। সেই কাঠবিড়ালিগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। তার মানে এই রামায়ণে শুধুমাত্র এই বানর সেনা দেখতে পাচ্ছি, হনুমান দেখতে পাচ্ছি, কাঠবিড়ালি, এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল, এই রামায়ণে স্থান পেয়েছে। এমনকি যেখানে দেখা যেত যে অযোধ্যা, মানে রামায়ণে বলছি, অযোধ্যায়ও এমন একটা জায়গা পরিবেশে ছিল যেখানে পশু পাখিরা অবাধে বিচরণ করতে পারত। তাদের মানে এতটাই প্রোটেকশন তাদেরকে দেওয়া হয়েছিল। সেখানে নদীগুলোকে খুবই পবিত্র হিসেবে মনে করা হতো। তাই আমাদের নিজেদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা পরিবেশও এখানে একটা এনভায়রনমেন্টাল এথিক্সও চলে আসে, যে পরিবেশ রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ। এই যে তোমাদের মনে হয় না, হনুমান যখন লঙ্কা দহন করেছিল, এইটা শুধুমাত্র লঙ্কাটাকে দহন করাই তার জীবনে তার সেই সময়ের মোটো ছিল না। প্রধানত তিনি একজন রাজা হয়ে, রাবণ রাজা হয়ে একটা রাজ্যের প্রতি তার নিজের
মানে নিজের লোকেদের প্রতি, প্রজাদের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো পালন করার দরকার ছিল সেটা না করে তিনি তার লোভ, তার অহংকারের বশবর্তী হয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন। এইটাও একটা সিম্বল ছিল যে লঙ্কা দহনের মাধ্যমে রাবণকে সতর্ক করা বা আমাদেরকে একটা মেসেজ দেওয়া যে এই যে রাবণের অনাচার যেটা তার আশেপাশের পরিবেশকে বিনষ্ট করছে, তাই লঙ্কা দহন মানে হচ্ছে তার অনাচারটাকে দহন করা। নেক্সট যাচ্ছি আমরা, লক্ষণের লয়্যালটি আমরা বলে দিয়েছি। তার রাম যখন বনবাসে যায় সেই লয়্যালটি, সত্যতা আমরা বর্তমানে দেখি কি আমরা চট করে সব মানুষকে আমরা বিশ্বাস করতে পারি না। এটা হচ্ছে কি যে বর্তমানে সময়টাই এরকম, আমরা কেউ যদি মানে প্রকৃত ইন্টেনশনালি হয়, মানে ইন্টেনশনালি যদি প্রকৃত সৎ ব্যক্তি হয় তাও আমরা বিশ্বাস করতে চাই না, কারণ এই এথিক্যাল জায়গাটা কিন্তু বিনষ্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে সেলফলেস সার্ভিস, স্বার্থহীন কাজ। তিনি সীতাকে প্রোটেক্ট করেছিলেন, সর্বদা প্রোটেক্ট করে রাখতেন। আর তার ভাতৃপ্রেম, তার ডিভোশন, তার সেলফ স্যাক্রিফাইস, সবসময় তার ভাইকে একটা সাপোর্ট করা, তিনি সর্বদা এই জিনিসটা করে গেছেন। এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। নেক্সট আমি যাব সীতার ভার্চুতে। সীতা আমরা দেখতে পাচ্ছি, আমি সীতার সম্পর্কে অলরেডি অনেকটা আলোচনা করে দিয়েছি যে তার যে শুদ্ধতা, সততার এবং তার দৃঢ় সংকল্পের একটা মূর্ত প্রকাশ আমরা দেখতে পাই। ঠিক আছে, তিনি আমরা রামায়ণের তো অনেক ভার্সন বেরিয়েছে, রামায়ণে 300-350 ভার্সন আছে। দিন যত উত্তর রামায়ণ, আনন্দ রামায়ণ, উত্তর। এবার পরবর্তীকালে কি হয়েছে, বিভিন্ন রামায়ণে কিছু ওখানে অ্যাড হতে গেছে। তো ওগুলো আমি বলছি না, ম্যাডাম যেহেতু বলেছে আমার হিসেব মতন আমার থেকে 15-20 মিনিট আছে। তো এখানে সীতার পিউরিটির কথা আগে বলি। এখানে যখন রাম রাবণের যুদ্ধের শেষে সীতা যখন আসে, এখানে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা আছে। আমরা ফেমিনিজম যদি আমরা বা নারীত্ববাদীর দিক থেকে গেলে আমরা এই জায়গাটা কি বলে অনেক জায়গা আমাদের পছন্দ নাও হতে পারে। আবার আমি যদি লিডারশিপের কোয়ালিটির দিক থেকে যদি বলি, আবার এর একটা এক্সপ্লেনেশন আছে। তো যখন সীতা রামের সামনে আসে তখন রাম তার কি বলে, সে যেহেতু অন্যের ঘর থেকে, অন্যের বাড়ি থেকে এসেছে, তাই বলছে যে আমার প্রজারা কি বলবে, তুমি যে প্রিয়র, আমি মানে আমার প্রতি ডিভোটেড, যে এটা প্রজারা তো বুঝবে না। এর ব্যাকগ্রাউন্ডে অনেক গল্প আছে, আমি এগুলোতে যাচ্ছি না। তো স্বাভাবিক সীতার এটা খারাপ লাগে এবং রাম লক্ষণকে সে অগ্নি প্রজ্বলন করতে বলে। লক্ষণেরও কিন্তু দাদার এই কথাই কিন্তু পছন্দ হয়নি, কিন্তু সীতা নির্দ্বিধায় বলেছে আমি যদি প্রকৃতভাবে লয়াল হই এবং প্রকৃতভাবে সৎ মানুষ হয়ে থাকি তাহলে এই অগ্নি আমাকে ফিরিয়ে দেবে। এবং প্রকৃতভাবে সেটাই কি হয়, অগ্নি ফিরিয়ে দেয়। কিন্তু রামের এই চিন্তাধারা, আমরা কি বলি, আমরা একদিক থেকে বলি যে এটা তো তার ঠিক হয়নি, কিন্তু আবার অন্যদিকে কি প্রজাদের কাছে তিনি যেহেতু একটা মর্যাদা পুরুষোত্তম রাম, সেক্ষেত্রে প্রজাদের কাছে নিজের যে আইডেন্টিটি, একজন রাজা হিসেবে নিজের যে মূর্তিটা, সেটা যাতে কোনো রকম ভাবে আঁচ না আসে, সেক্ষেত্রে আমাদের বা তিনি যে মানে সীতা আরেকজনের ঘর থেকে এসে যাতে কোনো রকম কথার তিনি মানে কথার মধ্যে না পড়েন, সেক্ষেত্রে তার এই প্রচেষ্টা। তিনি জানতেন সীতা ততটাই পবিত্র এবং তার ধারণার বাইরেও পবিত্র, কিন্তু তিনি এটা করতে চেয়েছিলেন এবং তিনি এটা শুধুমাত্র কয়েকজনের মধ্যে না, তার আশেপাশে প্রচুর লোক ছিল যারা এটা দেখেওছে। এবার কন্ট্রাডিক্টরি জায়গা আমরা আছি, সেটা আমরা এখানে বলছি না, আমরা শুধু এথিক্যাল জায়গাটা তুলে ধরছি। আচ্ছা, আমরা হনুমানের কথা জানি, তার ডিভোশন। এক্ষেত্রে একটা ছোট গল্প বলি।
হনুমান তো প্রচুর মানে বীর ছিলেন, প্রচুর শক্তি ছিল, তারপরেও তিনি শ্রী বলবো না, রামচন্দ্রের এখানে কি হচ্ছে, তিনি কি বলে রামচন্দ্রের করে মানে কি বলে নিজেকে মানে একেবারে তার পায়ের কাছে তিনি নিজেকে বিলীন করে দিয়েছিলেন, অতিরিক্ত ভক্তি তার প্রতি ছিল। এক্ষেত্রে তার নিজের শক্তির প্রতি তার কোনো রকম অহংকার বোধ ছিল না, যেটা রাবণের ছিল। তো এই যে একটা গুণ, এটা একটা অত্যন্ত আমাদের থাকা কথা। আমাদের না তো একটা কথা আছে যে কোনো মানুষকে যদি জাজ করতে যাও না, তাকে পাওয়ার দিয়ে দাও। এবারে পাওয়ারের দেখো সে কি অপব্যবহার করছে না সদ্ব্যবহার করছে। এখানেই এটা আমার এথিক্যাল জায়গাটা বোঝার, যে হনুমান নিজে একটা অত্যন্ত পাওয়ারফুল হলেও তিনি নিজেকে কিন্তু রামের পায়ের কাছেই রাখতেন। একটা ছোট মহাভারত থেকে গল্প বলি। যখন যুদ্ধ হচ্ছিল কর্ণ আর অর্জুনের মধ্যে, এবার কর্ণের হচ্ছে সারথি কে ছিলেন? শ্রীকৃষ্ণ, কৃষ্ণ ছিলেন, এবং কর্ণের রথের মাথার পতাকায় তিনি এই হনুমান বিরাজমান ছিলেন। যখন অর্জুন কর্ণকে তীর দ্বারা মানে তার মানে রথকে আঘাত করে, কর্ণের রথ 2 ইঞ্চি মতন সরে যাচ্ছে, একটুখানি সরে যাচ্ছে। কিন্তু যখন কর্ণ অর্জুনের রথের ওপর আঘাত আনে, তখন অর্জুনের রথ ধরো 2 হাত দূরে সরে যাচ্ছে। প্রতিবারই এই ক্ষেত্রে হচ্ছে। তখন অর্জুন কৃষ্ণকে বলে যে আমার রথে চাকার ওপর যে বলছে যে আপনি থাকা সত্ত্বেও তো ওর রথ থেকে কি বলে এক মিনিট ভুলে যাচ্ছি। তো ওর রথটাকে আমি সরাতে, মানে ওর রথটাকে দেখছি আমি সরিয়ে দিতে পেলাম, কিন্তু ও আমাকে তো আরো সরিয়ে দিচ্ছে। বলছি যে তখন কৃষ্ণ বলে যে তোমার রথের মধ্যে আমি বিরাজ করছি, এবং যিনি নিজেকে ব্রহ্ম হিসেবে ডিনোট করছে, একমাত্র উনি ব্রহ্ম হিসেবে নিজেকে ডিনোট করেছিলেন, এবং যার মাথার উপর প্রচন্ড শক্তিশালী একজন বীর অবস্থান করছে। তাহলে তুমি এখানে বোঝো এখানে প্রধান শক্তিশালী কে করছে, তারপরও তোমার রথকে সে 2 ইঞ্চি সরিয়ে দিচ্ছে। কিন্তু আমি এটা উল্টো বলেছিলাম, এটা উল্টোটা হবে। এবং কর্ণের রথটা তুমি কি করছো, তুমি 2 হাত সরিয়ে দিতে সক্ষম হচ্ছ, কিন্তু ও তোমার 2 ইঞ্চি সরিয়ে দিতে সক্ষম হচ্ছে। তুমি নিজে সেটা গর্ববোধ করছো যে আমি দেখছেন আমার কি মানে আমার দরুন আমি কর্ণের রথকে আমি 2 হাত দূরে সরিয়ে দিতে পেরেছি, কিন্তু ও আমাকে 2 ইঞ্চি সরাতে পেরেছে। তখনই বললি যে তোমার বিশিষ্ট ব্যক্তিরা তোমার রথে, ব্যক্তি কি মহান একজন শক্তিশালী লোকেরা তোমার রথে অবস্থান করার পরেও যখন তোমাকে 2 ইঞ্চি সরিয়ে দিতে পারে, তাহলে ভাবো কে প্রধান বীর। তাহলে আমাদের না নিজেদের প্রতি আমাদের অনেক কিছু বিষয় অহংকার জন্মে যায়, ফলে আমরা মানুষকে না তুচ্ছ জ্ঞান করতে শিখি। কিন্তু আমাদের এটা ভুল ধারণা যে আমরা সবসময় নিজেকে না, আমাদের যখন কাউকে আঙুল দেখাই না, আমাদের অনেকে বলে না 3টে আঙুল নিজের দিকে। তাহলে এর অর্থ কি আমরা মানুষের মধ্যে অনেক সময় না দোষ ত্রুটি বা তার না অনেক কিছু বিষয়, তার ফ্লস গুলোর প্রতি বেশি নজর দিয়ে থাকি, কিন্তু আমরা দেখি না যে আমাদের মধ্যে কি ফ্লস গুলো লুকিয়ে রয়েছে। আমার হাতে 10টা আঙুল, 10টা আঙুলে যদি 5টা যদি ভালো গুণ থাকে, 5টা যদি আমার খারাপ গুণ থাকে, এইটা যদি আমি উপলব্ধি করে নিতে পারি না, প্রকৃতভাবে আমি নিজে জানতে পারবো আমি কি। এটাই সমস্যা হয় কি, যখনই আমার নিজের সমস্যাগুলো, আমার নিজের ত্রুটিগুলো যখনই জানতে পারবো, অপরের ত্রুটি খোঁজার কাছ থেকে বিরত। আমরা অনেক মানুষকে অনেক কি করি, গুলোকে নিয়ে আলোচনা করি, ত্রুটিগুলোকে নিয়ে আমরা মজা করি, মোটা বা ধুলো এসব ম্যাডাম আপনাকে শোনা যাচ্ছে না।
গলাটা কেটে যাচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যালো। কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেম। কিছু নেট ইস্যুস হচ্ছে হয়তো ম্যাম, আপনার গলাটা আমরা শুনতে পাচ্ছি না। আমি লেফট করে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ঠিক আছে। আসলে আমার এখানে না, আমার স্টেশনের কাছে তো, ফলে আমার ট্রেন গেলে আমার এখানে নেটওয়ার্কের কিছু সমস্যা হয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই জায়গাটাই হচ্ছে যে সবসময় আমাদের কি হচ্ছে যে নিজের শক্তি বা নিজের প্রতি অতিরিক্ত আমাদের যে কি বলে অহংকার বোধ আমাদের অনেক সময় আমাদের ভুল কাজের প্রতি আমাদেরকে প্রবৃত্ত করতে পারে। সরি। তাই আমার মধ্যে অসীম শক্তি আছে বলে, আমার মধ্যে অসীম সাহস আছে বলে আমি গণ্য করব না কাউকে, সবাইকে নিজের ছোট মনে করব, এটা ঠিক নয়। তাই আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে, আমার শক্তি আমার আইডেন্টিটি হতে পারে, কিন্তু এটার দ্বারা আমি অন্যকে ছোট ভাবতে পারি না। তাই আমাকে এটাই ভাবতে হবে যে অপরের মধ্যে কিছু গুণ আছে যা আমার মধ্যেও নেই। নেক্সট স্লাইডে যাচ্ছি। রাবণের বিষয়, আমি রাবণের বিষয়ে কিছু বলেছি। তিনি অতিরিক্ত অ্যারোগেন্সের দ্বারা চালিত হয়েছিলেন। তার চারিত্রিক সমস্যা আমরা দেখতে পেয়েছি। চারিত্রিকতার মধ্যে তার বলার বিষয় নয়, তার আমরা দেখতে পাই সীতা হরণের ঘটনার মাধ্যমে। এবং হাইড করি না, সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবং তার সমস্ত কিছু জোরপূর্বক বিষয়গুলো তার ক্ষেত্রে কি হচ্ছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাকে অনেকে বলতে পারে যে রাবণ অনেক ধার্মিক মানুষ ছিল, তিনি শিবের ভক্ত ছিলেন। আমি বলছি না, আমার কথা হচ্ছে যে জায়গাটাকে করা, বিষয়টা হচ্ছে তাকে সেই ভক্ত হিসেবে গণ্য করা হতো। তাহলে তার কাছে যে ভক্তিটা ছিল, সেই ভক্তি বা শ্রদ্ধাটা তার কাছে মনে হয়েছিল কি, আমি তো প্রচন্ড শক্তিধর, আমার কাছে কি বলে আমি শিবের ভক্ত, তো আমাকে শিব সমস্ত রকম ভাবে তিনি আশীর্বাদ প্রদান করবেন, এটাই স্বাভাবিক। আমি অত্যন্ত একটা কি বলবো বলশালীও মানুষ। তার কাছে ভক্তিটা ছিল না, এটা ছিল না, মনে হচ্ছে যে আমি শিবের ভক্ত, শিব আমাকে সমস্ত কিছু ভাবে আমাকে সহায়তা করবেন। কিন্তু
এই বিষয়টা তিনি ভুলে যান যে কোনো কিছু জোরপূর্বক করাটাও সেটাও সঠিক কাজ নয়। কারোর ইচ্ছার বিরুদ্ধে তুমি যেরকম এক নারীকে হরণ করেছো, যেটা চরম মানে হচ্ছে যে নৈতিক অবক্ষয়ের প্রকাশ, সেখানে আরেকটা জায়গা দেখাচ্ছে যে তার ভক্তি, তার বিপরীত জায়গা, যেখানে তিনি একদিকে চরম নৈতিক অবক্ষয়, অপরদিকে তাকে আমি ভক্ত হিসেবে কি করে বলবো, কিন্তু তার ভক্তটা সেই ভক্তি ছিল, তিনি ভক্ত হলেও তিনি তার মধ্যে সেই ভক্তি ছিল না জোরপূর্বক। ঠিক আছে, আমার কাছে শিবই হচ্ছে প্রধান, আমি শিবের ভক্ত, কিন্তু শিব তোমাকে সেই প্রায়োরিটির জায়গা দিচ্ছে। কেন দেবে? কারণ তোমার মধ্যে সেই গুণ, সেই মূল্যবোধ, সেই নৈতিকতায় কাজ করে না যে তোমাকে তার আশীর্বাদ বর্ষণ করবে। তাই আমার নৈতিকতাটা খুব গুরুত্বপূর্ণ। আমি অপরের সান্নিধ্য পাবো, অপরের ভালোবাসা, অপরের শ্রদ্ধা পাবো, এটা আমি যেমন আশা করি, অপরেও কিন্তু বিপরীতভাবে তোমার থেকে আশা করে যে তুমিও সেই জিনিসটা প্রদান করবে, সেই তুমি জেস্টারটা তুমিও দেখাবে। তাই দুটো মানুষের মধ্যে পারস্পরিক ভাব বিনিময় বা শ্রদ্ধা বা একটা মানে হচ্ছে কমিউনিকেশন সেইভাবেই গড়ে ওঠে। আজকে যদি আমি খারাপভাবে কথা বলি, তুমি কি আমার সাথে কথা বলবে নেক্সট দিন? বলবে না। তাই আমি যদি তোমার সাথে ভালোভাবে কথা বলি, তুমি একটা সময় খারাপ বললেও একটা সময় তুমি ভালোভাবে কথা বলতে বাধ্য থাকবে। তো আমাদের যে সামাজিক নীতি, ঐকান্তিকতা আমাদের যৌথভাবে কাজ করা, একটা লক্ষ্যের প্রতি পারস্পরিক যে একটা সহযোগিতা বোধ, এইগুলো কি করতে পারে, যে কোনো আমাদের লক্ষ্য পূরণ করতে সহায়তা করে। এই একটা এথিক্যাল জায়গা আমরা রামায়ণের মাধ্যমে জানতে পারি। আর যে কোনো চ্যালেঞ্জেস, মানে আমাদের চলার পথে, মানুষের জীবনেও সেরকম, আমরা চলার পথে আমাদের লাইফটা স্মুথ নয়, যে কোনো ছোটখাটো সমস্যা আসতেই থাকছে দিনের পর দিন। আজকে এই সমস্যা, ওই সমস্যা, কিছু মানুষ আছে সেই সমস্যা নিয়েই জর্জরিত থাকে, কিছু মানুষ আছে নিয়েই জীবনে বাঁচে। তো আমাদের স্যার যিনি স্যারই আছেন, তিনি একদিন একটা ফিলোসফারের উদাহরণ নিয়ে বলেছিল। তিনি, আমার এখনো ওই কথাটা মনে আছেন, যে স্যার বলেছিলেন যে একজন ফিলোসফার বলেছিলেন, যেখানে সমস্যা নাই, সমস্যা তৈরি করো, সেটাকে সমাধান করো। তার জীবন যেমন বৈচিত্র্যময়, সমস্যাও চিত্রময় আসবে। সমস্যা ছাড়া জীবন স্মুথ হয়। তাই সেটাকে লড়াই করে জীবনে এগিয়ে যাওয়া, তোমার তো অভিজ্ঞতা বাড়বে, তুমি জীবন কিভাবে সঠিকভাবে চালিত করবে জানতে পারবে। যে কোনোদিনও যে সাঁতার শিখতে গিয়ে জল খায়নি, এটা হতে পারে না। তারপর তো তার কাছে সাঁতার শিখতে গেলে সে জল খাবে। তাই জীবনের সমস্যার মুখোমুখি হতে গেলে তোমাকে প্রথমে একটুখানি প্রবলেম হবে, কিন্তু তুমি কাটিয়ে উঠবে না, তাহলে তোমাকে একটা নতুন মানুষ হিসেবে তৈরি করবে, তোমাকে এগিয়ে যেতে সহায়তা। এবং তার সাথে সমাজের কিন্তু মানুষ, আমাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আমরা একা মানুষ, আমাদের একটা চাল ডাল কিনতে গেলেও আমাকে হেল্প নিতে হবে, দোকানে গিয়ে কিন্তু বলতে হবে দাদা এটা আমাকে দেবেন, বা কাকু আমাকে। সমাজে ব্যক্তি ছাড়া তুমি তো একটা বোকা, তুমি তোমাকে তো বাড়ি বেরোতেই হবে। তাহলে পারস্পরিক কিন্তু জীবনে শেষ হবে অনেক কিছু। জানতে পারছি তার ফ্যামিলি রাক্ষস পরিবারের হলেও, হ্যাঁ, এই যে রামের ফ্যামিলি রাক্ষস পরিবার বলবো না, রাবণের মা ছিলেন রাক্ষসী, কিন্তু বাবা ছিলেন ব্রাহ্মণ। কিন্তু দেখো
ম্যাডাম আপনি কি জয়েন করেছেন? হ্যালো, হ্যালো, আমি কি হ্যাঁ। মিউট হয়ে গেছিলাম? না, আপনার গলাটা কেটে কেটে যাচ্ছিল, তারপরে আপনি লেফট হয়ে গেছিলেন বা হয়তো কেটে তারপর থেকে গেছিল। ওপেন করিনি, তারপর থেকে মিউট খুলিনি, আমি তো না নিজের না, মতন আপনি বলে জয়েন গেছি। করেছিলেন, আপনার যে হ্যাঁ, সমস্যাটা হয়েছিল আপনি জয়েন করেছিলেন, তারপরেও কিছুটা সময় মাঝে মাঝে গলাটা কেটে যাচ্ছিল, তারপরে আপনার কেটে গেছে, লাইনটা কেটে গেছিল, এখন আবার আবার আপনি জয়েন করেছেন। আচ্ছা, ও আবার আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা, কত অবধি হয়েছিল? আমি তাহলে ছোট করে বলি, এইটুকু হয়েছে, এটা হয়েছে পার্ট। আপনি আপনার শেয়ারিংটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি দেখছি। সমস্যা, শেয়ারিং আবার শেয়ার করছি। স্কিম এই পার্টটা হয়েছিল, এই পার্টটা না, এই বারটার আগেরটা বোধহয় আপনার আগের স্লাইডটা আপনি মিলে দেখাচ্ছিলেন, রাবণের এইটা সম্বন্ধে আপনি বলছিলেন। হ্যাঁ, এটা বলেছেন, এটা আচ্ছা, এইটা বলেছেন। বলে গেছি, তখন আমার কেটে এইটা এটা হয়নি। ও বলে গেছি, অনেকটা কেটে গেছে। যাই হোক, আমি এটা ছোট করে বলে দিচ্ছি যে সমাজে আমাদের মধ্যে যদি বল থাকে, আমরা একটা যদি ছোট জিনিস থেকে ছোট জিনিস যদি কিনতে চাই, আমাদের বাইরের লোকের হেল্প লাগবে। আমরা যদি আজকে বর্তমানে আমার কারোর হেল্প লাগবে না, আমি একাই জীবন চালাতে পারবো, এটা আমরা বলতে পারি না। তাই আমাদের যত আমাদের আমরা মানুষে মানুষে কমিউনিকেশন, একের প্রতি সততা, সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা, এই বোধগুলো যতদিন থাকবে, তাহলে আমাদের যে কোনো আমরা ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যে কোনো লক্ষ্যে আমরা চলে যেতে পারবো। তাই আমাদের একতা শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা রামায়ণের মাধ্যমে জানতে পারি। নেক্সট, তাড়াতাড়ি বলে দিচ্ছি, বিভীষণের বিষয়টা জানো তোমরা, যে তিনি একজন রাক্ষস কুলে থাকলেও তিনি কিন্তু সঠিক পথটা বেছে নিয়েছিলেন। তিনি তার পারিবারিক আনুগত্যের পরিবর্তে তিনি ধর্মাচরণকে, ধর্মনিষ্ঠতাকে, তিনি তার ধর্ম, এটা কোনো ধর্ম মানে রিলিজিয়নের কথা বলছি না, তার মানব ধর্ম, তার প্রকৃত ধর্ম কোনটা ঠিক, সেই ধর্ম তিনি সেটাকে ধর্ম হিসেবে তিনি সেটাকেই মূল্য দিয়েছেন এবং সেটাকে বেছে নিয়েছিলেন। সেই জন্য তিনি রামের কাছে নিজের আনুগত্য তিনি নেন এবং তিনি এটা তার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে ক্ষমা এবং মুক্তি মানুষকে ক্রমশ বৃদ্ধির পথে বা বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা আমি আর যাচ্ছি না, আমি এবার কনক্লুড করছি। তো আমরা রামায়ণের মাধ্যমে এখানে এথিক্যাল মরাল এডুকেশন, যেটা আমাদের বহু দিন ধরে আমরা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম আমরা কি হচ্ছে বিভিন্ন ছোট ছোট রামায়ণের গল্পের মাধ্যমে আমার ইনফর্মালি হোক ফর্মালি ভাবে হোক, আমরা কি হচ্ছে রামায়ণের মাধ্যমে আমরা কোনো না কোনো নীতি জ্ঞান, আমাদের মূল্যবোধগুলো আমরা জেনে আসছি, যেখানে শিক্ষকরাও চেষ্টা করে শিক্ষার্থীদের মধ্যে এটা জেনে আসা। শুধু আমরা মূল্যবোধ নীতির সাথে সাথে আমরা দেখতে পাই একটা সংস্কৃতিগত, আমাদের ভারতীয় সংস্কৃতি, এর যে এথিক্যাল মরাল যেটা মাত্র যে আমাদের ভারতবর্ষ নয়, সারা বিশ্বব্যাপী এটা চর্চিত। এবং এটা আমাকে শেখাচ্ছে আমাদের জীবনে মূল্যবোধ কি, মূল্যবোধ গড়ে তোলা উচিত, সঠিক জীবন যাপন করতে গেলে আমাদের কি মূল্যবোধ নিয়ে বেঁচে থাকা উচিত, এবং শিক্ষক হিসেবে বা শিক্ষার্থী হিসেবে আমাদের কি বা মূল্যবোধ অবলম্বন করতে হবে। তাই শিক্ষার্থীদের কাছে আমার এটাই বলবো যে বড় হয়েছো, অনেক বড় হয়েছো, যে জীবনে আরো বড় মানুষ হবে, কিন্তু মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে, এটুকুই আর বলবো, সঠিক মূল্যবোধ। থ্যাংক ইউ সবাইকে যে এত ধৈর্য সহকারে শোনার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ প্রফেসর বনি সামন্ত। আপনার যে এই পুরো উপস্থাপনার মধ্যে দিয়ে আমরা যেটা বুঝলাম, স্টুডেন্টসরা যা শুনলো সেটা অত্যন্ত
স্বচ্ছতার সাথে এবং অত্যন্ত সাবলীলভাবে সুন্দরভাবে আপনি বিভিন্ন জায়গায় রামায়ণের তো কিছু কোনো ছোট একটা সামান্য অল্প কিছু গল্প নয়, অল্প পরিধির গল্প নয়, এটা অনেকখানি। ফলত সেটা আমাদের অনেকটা সময় লাগে আমরা জানি, কিন্তু একটা ছোট্ট সময়ের মধ্যে আপনি সমস্তটাই দেখিয়েছেন এবং বা বুঝিয়েছেন আমাদের। এবং আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে স্টুডেন্টসদের বলবো আমি, তোমরা দেখো আমাদের কিন্তু এই ভ্যালু অ্যাডেড কোর্সে আমরা ইন্ডিয়ান ফিলসফিক্যাল সিস্টেম বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যেটা ইন্ডিয়ান ফিলসফিক্যাল সিস্টেম ডেফিনেটলি আ পার্ট অফ ইট, বাট দেয়ার আর আদার স্ফিয়ার্স অলসো ইন ইন্ডিয়ান নলেজ সিস্টেম। সেখানে তার মধ্যে যে ভ্যালু সিস্টেম বা ভ্যালু সায়েন্স যেগুলো রয়েছে সেগুলো এক একটি অমূল্য রতন। সেইগুলো তুলে ধরাটাই কিন্তু এই ভ্যালু অ্যাডেড কোর্সের আমাদের এম। ফলত আজকের যেটা রামায়ণের যে বিভিন্ন জায়গা থেকে দ্য এথিক্যাল পয়েন্ট অফ ভিউ যেটা ম্যাডাম পয়েন্ট আউট করেছেন, সেগুলো কোনো কন্ট্রোভার্সি এড়িয়ে, যে কোনো কন্ট্রোভার্সি এড়িয়ে শুধুমাত্র আমাদের ট্রেডিশন আমাদের কি শেখায়, যে ভ্যালুসগুলো বা এথিক্সগুলো যেগুলো আমাদের আমাদের এই মিথোলজিক্যাল স্টোরি বা এপিক স্টোরিজগুলো বা এই যে এপিক ন্যারেটিভসগুলো, বিকজ হিস্টোরিক্যাল ন্যারেটিভ, এপিক ন্যারেটিভস দে আর ডিফারেন্ট, কিন্তু তবুও আমি বলবো যে এর মধ্যে যে এথিক্যাল পার্ট সেটাই উনি তুলে ধরেছেন। রামের চরিত্র বিশ্লেষণ বা রাবণ বা হনুমান, সীতা, বিভীষণ, বিভিন্ন জায়গায় যেগুলো রেলিভেন্ট পার্ট সেটা উনি ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন। এবার তোমাদের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে বা অবজারভেশন থেকে থাকে বা যে কোনো কিছু, কোনো মতামত তোমাদের মনে হয় যে তোমরা বলবে, শেয়ার করবে, তোমরা করতে পারো। তবে সময় আমাদের খুব অল্প, আমরা অলরেডি 7:22 এখন বাজে, মোটামুটি 5 মিনিট আমার মনে হয় আমরা পেতে পারি। তোমরা আনমিউট করে যদি সম্ভব ভিডিওটি অন করো, যদি না হয় তাহলে তাও হবে, আনমিউট করে তোমরা কথা বলতে পারো। হ্যাঁ, আমি বলতে পারি ম্যাডাম? হ্যাঁ, আমি সৈকত অবশ্যই। বলছি। বনি ম্যাডামকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর একটা আলোচনা করার জন্য, এবং আমরা যে ভ্যালু অ্যাডেড কোর্স করছি তার সঙ্গে সরাসরিভাবে এই যে আজকের যে বক্তব্য সেটি যুক্ত। তো ম্যাডামের কাছে আমি এটাই জানতে চাইছি যে আমাদের যে দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারত আছে, মহাভারতের যে চরিত্রগুলো সেগুলোই কিন্তু আমরা আদর্শ হিসেবে অত দেখি না। অর্জুন বা আমাদের যে দ্রোণাচার্য বা বিদুর, হ্যাঁ, সবই আমাদের কাছে আমরা এগুলো ফলো করার মতো, কিন্তু আদর্শ হিসেবে দেখছি না। অথচ আমরা দেখছি সীতা, হ্যাঁ, ওইদিকে আমাদের রামচন্দ্র, এদের একটা আদর্শ চরিত্রের রূপ দেওয়া হচ্ছে। এই কেন তফাৎটা যদি একটু বলেন যে কেন এটা এরম হচ্ছে? হ্যাঁ, যে কেন নৈতিকভাবে আদর্শ এটা আমাদের কাছে পাথেয়? হ্যাঁ, দুটোই তো মহাকাব্য, দুটোই আমাদের অনুসরণীয়। এটা যদি একটু আপনি হাইলাইট করেন। তো রামায়ণে রামায়ণে আমরা সমস্তটাই যখন এথিক্যাল পার্টে দেখছি, মহাভারতের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো বিষয় দেখছি। বিষয়গুলো হচ্ছে এই যে কর্মফল বাদ, এই ব্যাপারটা মহাভারতে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখবে প্রত্যেক মানুষই কোনো না কোনো কর্মফলের দ্বারা এই জীবনটা যাপন করছে। এখানে আমি যদি চরিত্রের মধ্যে যদি আমি বলি এথিক্যাল জায়গাটা আমি বা মূল্যবোধের জায়গাটা খুঁজে না পেলেও, মহাভারতের ব্যাপারটা কি, আমি যদি রামায়ণে দেখি প্রত্যেকটা চরিত্রের মধ্যে যদি একটা এথিক্যাল পার্ট বা কোনো চরিত্রের নন এথিক্যাল পার্টটা যেরকম রয়েছে, মহাভারতে প্রত্যেকটা ঘটনা প্রবাহ আমাদেরকে কিছু না কিছু শেখাচ্ছে। কারণ প্রত্যেকটা ঘটনার কিছু ভ্যালু আমাদের জীবনে শেখাচ্ছে। আমি যেটা একটা মহাভারতের এই যে ছোট্ট একটা
কর্ণ আর অর্জুনের এই যুদ্ধের ঘটনা আমরা ঘটনাগুলোকে অ্যানালিসিস করতে পারি এবং আমরা কি বলি মোরাল এথিক্যাল না, আমরা যুধিষ্ঠির চরিত্রকে আমরা বলতে পারি না, সেখানে আমরা বলি না সত্যবান যুধিষ্ঠির হিসেবে বিচার করি আমরা। তোমার হচ্ছে দ্রৌপদীর চরিত্রকে একটা দৃঢ়চেতা নারী হিসেবে কি আমরা ব্যাখ্যা করতে পারি না? আমরা এখানে মহাভারতে এমন প্রচুর চরিত্র আছে যে চরিত্রগুলোকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। সেগুলো আবার কি হচ্ছে, আমরা মরালিটি বা এথিক্যাল পার্টের চেয়ে ওখানে আরো অনেক বিষয়গুলো আছে যেগুলো আমরা অ্যানালিসিস করতে পারি। শুধুমাত্র এটা বলছি তো, আমাদের এই যে মহাভারতে একটা বৃহৎ ঘটনা প্রবাহ এবং মহাভারতের মধ্যেও রামায়ণের অনেক বিষয় নিয়ে চর্চিত হয়েছে, কিন্তু এটা একটা বৃহৎ কর্মকাণ্ড যেটা আমরা রামায়ণের কিন্তু চরিত্রগুলোকে অ্যানালিসিস করাচ্ছে, আমরা ঘটনাগুলোকে বেশি আমাদের কাছে কি হাইলাইট করা হয়, কিন্তু প্রত্যেকটা চরিত্রের মধ্যে যদি আমরা ঢুকি দেখতে পাবো তাদের একটা কর্ণের, এই যে স্যার বললেন যে কর্ণের চরিত্রে, কর্ণকেও কিন্তু একজন দানবীর হিসেবে কিন্তু বিচার করা হতো, তার মধ্যে দয়া ছিল। কারণ হচ্ছে একটা ঘটনা রয়েছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন এবং কর্ণকে বলা হয়েছে তোমাদের একটা গ্রাম দেওয়া হলো, সোনার পাহাড়, এখানে পাহাড় আছে যেখানে প্রচুর ধন সম্পদ হলো, তোমরা দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ বিচার করা। অর্জুন কি করলো, সবাইকে সবাইকে কিছু ওখান থেকে একটা ওই কি বলে প্রচুর যে সম্পত্তির পাহাড় থেকে কিছু জিনিস গ্রামবাসীকে প্রদান করা হলো। কিন্তু কর্ণ কি করলো, কর্ণ বলছে কি যে এই হলো সম্পত্তির পাহাড়, যার যতটা লাগবে সে ততটা নিয়ে নাও, তাকে সেখানে দানবীর কর্ম হিসেবে বিচার করা হচ্ছে। এবং শ্রীকৃষ্ণ বলল যে বেশি দানবীর হচ্ছে এখানে কর্ণ, কারণ কি তার কাছে কোনো ধন সম্পত্তির কাছে তার তো মোহ ছিলই না এবং কারোকে লিমিটেড না, তাকে তার সমস্ত অধিকার আছে, সে যে যতটা পারে সে ধন অর্জন করতে পারে, তার নিজস্ব কোনো মোহ মায়া তার মধ্যে আবদ্ধ নয়, কাউকে সে ভাগ করে দেওয়া তার অধিকার নয়। আমরা বলতে পারি যে আমরা যদি সে চরিত্রগুলোর প্রতি যদি এতটাই যদি আমরা ভেতরে যদি গভীরভাবে বিশ্লেষণ করি, আমরা কিন্তু এথিক্যাল জায়গা কিছু পাবোই বা আছে। থ্যাংক ইউ সো মাচ বনি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আজকে সেশনটা আমি জানি না, ছেলে মেয়েদের নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে, কারণ রামায়ণ মহাভারত এমন একটা জিনিস, একটা আমাদের সাধারণ জীবনযাত্রার সাথে এটা এমনভাবে মিশে আছে, কথার মধ্যেও আমরা অনেক সময় এখান থেকে অনেক এক্সাম্পল হিসেবে অনেক তুলে ধরি। এই যেরকম বললেন আপনি দানবীর কর্ণ, কথায় কথায় আমরা বলি, সেই অনেক সময় অবজ্ঞার ছলেও বলি, অনেক সময় সম্মান দিয়েও বলি কাউকে, তো ইত্যাদি এরকম অনেক কিছু আছে। আমাদের ইন্ডিয়ান ট্রেডিশনটাই এরকম যে আমরা কিন্তু আমাদের যে নীতি কথাগুলো সেগুলো কোনোভাবে জীবনের থেকে আলাদা করে পৃথক করে আলাদা করে শিখতে হবে এরকম করে কিন্তু আমরা শিখি না। ছোটবেলা থেকে হয় ঠাকুমা, দিদিমা, দাদুদের গল্পের ছলে তারা যখন বলেন সুন্দর করে, তখন হাঁ করে বাচ্চাটি শোনে, বোঝে বা বোঝে না ইত্যাদি, আর বড় হলে সে হয়তো নিজের মতন করে পড়াশোনা করে। ফলে তো সবারই একটা মোটামুটি ধারণা থাকে বা অনেক প্রশ্ন থাকে। তবে আজকের এই ছোট্ট সময়সীমার মধ্যে হয়তো আমরা পুরোটা করে উঠতে পারলাম না, তার জন্যে আমি সবার কাছ থেকে বা আপনার কাছ থেকে আমি সত্যি ক্ষমা প্রার্থী যে আপনাকে হয়তো আরো একটু সময় আমরা দিলে অনেক বেশি করে আমরা জানতে পারতাম, বুঝতে পারতাম। আপনি অবশ্যই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে অফলাইন মোডে আপনি আসবেন এবং আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, বিকজ আমি নিজেও আজকে অনেক নতুন কিছু শিখেছি বা শুনেছি এবং আমার মনেও অনেক প্রশ্ন জেগেছে। ফলত এটাই দর্শন, এখানেই আমাদের সাবজেক্ট এবং আমাদের এই দর্শন চর্চার মাহাত্ম্য, যে প্রশ্ন না জাগলে কিন্তু হবে না, আমরা সার্থক নই এরকমটা মনে হয়। তবে আজকের সেশন
যথেষ্ট রকম প্রশ্নের উদ্রেক করেছে, ফলে তো আজকের সেশন সম্পূর্ণভাবে সাকসেসফুল। সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার ডিপার্টমেন্টের তরফ থেকে। আমার ছেলে মেয়েদের জন্য আপনি এসেছেন, আপনি কথা বলেছেন তাদের সাথে এবং এত সুন্দর করে উপস্থাপনা করেছেন, ফলে তো এর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের সেশনটা আমি এখানেই শেষ করলাম। ওয়েলকাম।